এই মুহূর্তে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে আছেন তারেক রহমান এবং কয়েক ঘন্টার মধ্যে দেশে আসছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি 6 মাস আগের। তারেক রহমান নন, বরং তার স্ত্রী জুবাইদা রহমানের দেশে ফেরার সময়কার ভিডিও এটি। ওদিকে বিবিসি বাংলার নামে একটি ভুয়া ফটোকার্ড থেকে গুজব ছড়ানো হলো তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করছে জামাত ইসলামী তুরস্ক শাখার নেতৃবৃন্দ। এর বাইরে পরপর 4টি ভিডিও থেকে ছড়ানো হলো খালেদা জিয়ার মৃত্যুর গুজব, যেগুলো আবার দেখা হয়েছে 1,70,00,000-এরও বেশি বার। দর্শক চলুন আমরা শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। ঠিক এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আছেন তারেক রহমান, কয়েক ঘন্টার মধ্যে দেশে আসছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় 300 শেয়ার হবার পর জানা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি 6 মাস আগের। স্ত্রী জুবাইদা রহমানকে লন্ডনের বিমানবন্দরে নিয়ে আসছিলেন তারেক রহমান। এটা সেই সময়ের ভিডিও। এটাকেই এই মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। ওদিকে কুতুবউদ্দিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিবিসি বাংলার ডিজাইনের একটি নিউজ ফটোকার্ড পোস্ট করা হয়, যাতে লেখা হয় তারেক রহমানকে হত্যার পরিকল্পনা তুরস্কের গোয়েন্দার, ষড়যন্ত্রের অন্যতম কুশীলব জামাত ইসলামীর তুরস্ক শাখার নেতৃবৃন্দ। তবে যাচাই করে দেখা গেল এমন শিরোনামে বিবিসি বাংলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটি ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এসবের মাঝে এভারকেয়ার হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। রিভার্স স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার বর্তমান অবস্থার দৃশ্য দাবিতে প্রচারিত এই ছবিটি এবং ভিডিওটি আসল নয়, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। টিকটকে যমুনা টেলিভিশন নামের একটি অ্যাকাউন্ট থেকে অন্তত 4 বার ভিন্ন ভিন্ন ভিডিও প্রচার করা হয়েছে। প্রতিটি ভিডিও থেকে ছড়ানো হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দাবি। ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় 1,70,00,000 বারেরও বেশি। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল অপ্রাসঙ্গিক ফুটেজ এবং খালেদা জিয়াকে দেখতে আসা বিভিন্ন ব্যক্তিবর্গের ছবিগুলোকে একসাথে জুড়ে দিয়ে খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। আর এটাও যমুনা টেলিভিশনের আসল অ্যাকাউন্ট নয়। অপতথ্য আরও আছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে আছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। অনেকেই এই ছবিটিকে আসল ভেবে কমেন্ট করেছেন, তবে ছবিটাকে বিশ্লেষণ করে দেখা গেল এটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ছবি। এটাকেই আসল দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল খালেদা জিয়ার মৃত্যুর গুজব থেকে সরে গিয়ে এবার ছড়াচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুজব। ফেসবুকের সাথে পাল্লা দিয়ে টিকটকেও ছড়াচ্ছে সংবেদনশীল এসব মিথ্যা। নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। এই বাস্তবতায় শুধুমাত্র প্রচলিত গণমাধ্যমের খবরের উপরেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১। আমরা প্রতিবেদন দেখলাম এবং মোটামুটি একটা ধারণাও পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাউল আজম সওদাগর এবং আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রেদনুল ইসলাম। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, আপনার কাছে আসবো। তার আগে আমি একটু ফ্যাক্ট চেক সম্বন্ধে আইডিয়াটা নিতে চাই। রেদনুল ইসলাম, একটু বলবেন, মানে আমরা দেখতে পাচ্ছি যা ঘটছে সেগুলোকে অনুসরণ করে করে আসলে অপতথ্যগুলো ছড়াচ্ছে। করাইল বস্তির যে উত্তাপ, সেই উত্তাপ নিয়ে প্রচুর অপতথ্য দেখেছি, ভূমিকম্প নিয়ে হতে দেখেছি। এরপর যখন খালেদা জিয়া অসুস্থ হলেন, 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি করা হলো, তারপর থেকে বেগম খালেদা জিয়া নিয়ে অসংখ্য গুজব, এবং এখন আমরা তারেক রহমানকে নিয়ে গুজব ছড়াতে দেখছি। আপনাদের অভিজ্ঞতা আসলে কি বলে, মানে কি ধরনের গুজবগুলো কোন কোন প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি হচ্ছে? মোটিভ কি দেখছেন? শুধুই কি মানে ভিউ বাণিজ্য, নাকি কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে এগুলো নির্ভর করে হচ্ছে আপনার পরিস্থিতির উপরে। যেমন ধরেন করাইল বস্তির আগুন কিংবা ভূমিকম্প, ওই সময়টাতে জীবনের যে ব্যাপারটা তো আছেই, আর এর পাশাপাশি হচ্ছে মানুষের ভয়কে কাজে লাগিয়ে বা ইমোশনকে কাজে লাগানোর ব্যাপারটাও এখানে আছে। মানে আপনার যে বাণিজ্যটা আসলে এখানে মূল, এর বাইরে আসলে যে আর প্রত্যেকটা ইনসিডেন্ট ধরে ধরে হয় আর কি। যেমন ধরেন এটা হচ্ছে একটা ট্রেন্ডের বিষয়, যে কখন কোন ট্রেন্ডটা আসছে। যারা সেই ধরনের রিউমার স্প্রেডার বা হচ্ছে গুজব, সবসময় গুজব নিয়ে থাকে, তাদের আসলে এই উদ্দেশ্যটাই থাকে হচ্ছে ট্রেন্ডটা ধরা, যে কখন কোন ট্রেন্ড আসছে।
যেমন ধরেন যখন করাল বুস্তের আগুনের ঘটনা ঘটলো, তখন হচ্ছে আগুন নিয়ে পড়লো, যে আগুনের কত বিভিন্ন ধরনের ভিডিও, এআই ভিডিও, পুরোনো ভিডিও, ছবি ইত্যাদি ইত্যাদি। আবার ভূমিকম্পের সময় আমরা দেখলাম হচ্ছে যতটা ভূমিকম্পের আতঙ্ক ছিল, তার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ভূমিকম্প অনেক বেশি কেঁপেছে, এবং সেই কাঁপুনিতে হচ্ছে আপনার জোর দিয়েছে এআই। এখন আমরা দেখতেছি হচ্ছে তারেক রহমান বা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ক্রমাগত গুজব আসতেছে। ওই গুজবগুলো আসার পিছনে একটা কারণ হচ্ছে তথ্যের শূন্যতা, সঠিক তথ্য না পাওয়া। যেমন ধরেন তারেক রহমান কবে দেশে আসছেন এই সম্পর্কে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে বা তারেক রহমানের যে রাজনৈতিক দল বিএনপির কাছ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য পাচ্ছি, কিন্তু কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাচ্ছি না যে তিনি কবে নাগাদ দেশে আসবেন, বা খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থায় কি, তার কিন্তু সঠিক কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না, খুব কমই পাচ্ছি। তো এর ফলে আসলে তার মৃত্যুর গুজব বা তার অসুস্থতা নিয়ে তাকে আইসিইউতে রাখা, ভেন্টিলেশনে রাখা, এরকম নানান গুজব, নানান কিছু হচ্ছে সামনে চলে আসে। যখন এরকম তথ্যের শূন্যতা থাকে, তখন আসলে এই ধরনের গুজবের ব্যাপকতাও বেড়ে যায়। ছোট করে একটু বলবেন, মানে কোন প্ল্যাটফর্মে সবচাইতে বেশি দেখেছেন ফেসবুকের পরে? আচ্ছা, বাংলাদেশে আসলে আপনার মোটামুটি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, এর মধ্যে হচ্ছে ফেসবুক তো জনপ্রিয়, ফেসবুকের বাইরে আছে হচ্ছে আপনার টিকটক, এর বাইরে আপনার ইউটিউবের কন্টেন্ট গুলো আবার আসে হচ্ছে আপনার সংবাদ আকারে, আপনার হচ্ছে একটা সংবাদের বা একটা সংবাদ মাধ্যমের কি বলে রূপে। এর ফলে দেখা যায় অনেক সময় মানুষ বিভ্রান্ত হচ্ছে, বা মানুষ আসলে কোনটা আসল সংবাদ মাধ্যম, কোনটা ফেক সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমের বুঝতে পারছি। এবং আপনি মূলত বলছিলেন তথ্যের শূন্যতাই আসলে অপতথ্যগুলোকে বাড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ। আমি একটু অধ্যাপক মেজবাউল আজম আপনার কাছে একটু আসতে চাই। প্রথম কথা হচ্ছে, এখন যেভাবে অপতথ্যগুলো আসলে ছড়াচ্ছে, তার ভিতরে আমরা ২-৩টা প্যাটার্ন খুঁজে পাচ্ছি। প্রথমত, গণমাধ্যমের ফটোকার্ডগুলো নকল করা হচ্ছে, সত্যের সাথে কিছুটা মিথ্যা মিশিয়ে দেওয়া হচ্ছে, এবং আরও শক্তিশালী করার জন্য এআই ব্যবহার করা হচ্ছে। আপনি শুনলেন এখানে একজন ফ্যাক্ট চেকার আছেন এবং তিনি বলছেন তথ্যের শূন্যতার যে ফাঁকা জায়গা সেখানে অপতথ্য ভর করছে। আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই, সাথে ঝুঁকিটাও একটু পরিমাপ করবেন। জি, ধন্যবাদ আপনাকে। এখানে পৃথিবীর যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টে যে নতুন নতুন চ্যালেঞ্জ গুলো আমাদের সামনে আসে, কম্পিউটার টেকনোলজি আমাদের সামনে এই নতুন চ্যালেঞ্জ গুলো নিয়ে এসেছে। তো নতুন চ্যালেঞ্জ যখন আমাদের সোসাইটিতে আসে, আমাদের সামনে যখন আসে, তখন তার ওই চ্যালেঞ্জটাকে ফেস করার জন্য একটা কাউন্টার মেকানিজম তৈরি করতে হয় বা হতে হয়। তা আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সেই জায়গাটাতে অনেকটা পিছিয়ে পড়েছি আর কি। অনেকটা পিছিয়ে পড়েছি এই সেন্সে যে ধরনের এন্টি প্রোপাগান্ডা মেকানিজম যেভাবে তৈরি করা দরকার, সেই বিষয়টাতে হয়তো আমরা গুরুত্ব দেইনি বা করতে পারছি না, এই পর্যায়ের মধ্যে আমরা আছি। কিন্তু আমরা এই পর্যায়ের মধ্যে এইভাবে থাকলে বা এইভাবে আমাদের আলোচনা করলে তার মানে এই নয় যে গুজব পৃথিবীতে থেমে যাবে বা বাংলাদেশে থেমে যাবে। গুজবের আকার আকৃতি এটা কিন্তু প্রতিনিয়ত এটা বাড়তে থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? অর্থাৎ এন্টি গুজব বা এন্টি প্রোপাগান্ডা মেকানিজম আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে। তো এন্টি প্রোপাগান্ডা মেকানিজমটা কিভাবে তৈরি করবো? এটা হচ্ছে যে আমার প্রস্তাবনা হচ্ছে যে আপনার যারা ফ্যাক্ট চেকার, যারা বাংলাদেশে প্রাইভেটলি যারা ফ্যাক্ট চেকার যারা তৈরি হয়েছে, তাদের সাথে গভর্নমেন্টের একটা কোলাবোরেশন করা দরকার, এবং ফ্যাক্ট চেকিং এর জন্য নতুন ইনস্টিটিউশন এখন কিন্তু তৈরি করা দরকার, যে ইনস্টিটিউশন গুলা প্রতিনিয়ত কাজ করবে যে কোনটা ফেক নিউজ আমাদের সামনে আসছে এবং দ্রুত সেটাকে রেসপন্স করা। তাহলে এভাবে করতে করতে কিন্তু এই গুজবের জায়গাটা আস্তে আস্তে সীমিত হয়ে আসবে, এবং যারা গুজব ছড়ায় এটা কিন্তু গুরুত্বহীন হয়ে যাবে। তো সেই জায়গাটাতে আমরা এখনো হাত দিতে পারিনি, এবং গভর্নমেন্টের সাথে ফ্যাক্ট চেকারদের এখন পর্যন্ত কোনো কোলাবোরেশন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না, বা গভর্নমেন্ট কোন ইনস্টিটিউশন এই বিষয়ে তৈরি করেছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি। তার মানে আমি এখান থেকে যেহেতু বিরতিতে যাব, আমি দুটো পয়েন্ট এখান থেকে পিক করছি। প্রথমত, আপনি বলছিলেন যে অ্যান্টি প্রোপাগান্ডা মেকানিজম তৈরি করা এবং ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার যারা আছে তাদের সঙ্গে সরকার যেন একটা কোলাবোরেশন করে, আলাদা একটা ইনস্টিটিউটের মতো করে দেয়, সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যায়। প্রশ্ন হচ্ছে আসলে সেই জায়গাটাতেও কিছু আমলাতান্ত্রিক জটিলতা তো রয়েছে, সেটা নিয়ে একটু আলাপ করবো। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, খুব সংক্ষেপে এবার আপনার কাছ থেকে দুটো পরামর্শ পেয়েছে, আর একটা বিষয় একটু জেনে নিতে চাই, আর কি করা যেতে পারে। প্রথমত, আমরা ফ্যাক্ট চেকারদের
সাথে সরকারের একটা সম্পর্ক তৈরি করছি, একই সঙ্গে একটা ইনস্টিটিউটের কথা বললেন, আর কি হতে পারে? আচ্ছা, আরেকটা যেটা হতে পারে সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের স্কুল কলেজগুলোতে আইটি নামে একটা সাবজেক্ট কিন্তু পড়ানো হয় এখন। জি। এখানে আমি যতটুকু খেয়াল করে দেখেছি, এখানে সাম্প্রতিক সময়ের যে কম্পিউটার টেকনোলজির যে ডেভেলপমেন্ট, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা বিষয়ে কিন্তু আইটি সাবজেক্টটিতে তেমন কিছু পড়ানো হয় না। এটার ব্যবহার অপব্যবহার নিয়ে ছাত্রদেরকে যদি একটু পড়ানো যায় এবং একবার স্কুল লেভেল থেকে কলেজ লেভেল পর্যন্ত, তাহলে এটা বিশাল একটা কাজে দেবে এবং ব্যাপক একটা সচেতনতা কিন্তু তৈরি হবে তরুণ সমাজের মধ্যে, এবং তারা আইটির ব্যবহারটা শিখবে, এআই এর ব্যবহার, পাশাপাশি এআই দিয়ে কিভাবে গুজব ছড়ানো হয় সেটাও তারা সেটা জেনে যাবে। হ্যাঁ, এবং ওই হ্যাঁ, অনুযায়ী এবং অর্থ হ্যাঁ এর পাশাপাশি তাদের মধ্যে এমন একটা সচেতনতা তৈরি হবে যে তারাই এটার একটা ডিটারেন্স হয়ে দাঁড়াবে সোসাইটিতে। তার মানে একটা সেই একটা জায়গাটা দক্ষ থেকে জনবল তৈরি করার জন্য যা যা করা দরকার, রেদাউল ইসলাম কিছু যুক্ত করবেন কিনা আপনি এর সঙ্গে? আমি স্যারের সাথে ওই যে স্যারের লাস্ট পয়েন্ট যেটা, আমি ওটার সাথে পুরোপুরি একমত, এবং এটা আসলে এখন থেকেই করা মানে খুব জরুরি আর কি। আমরা আমাদের আইটি বা এই সম্পর্কিত সাবজেক্টগুলোতে হচ্ছে আমি বেশ কিছুদিন আগে কিছু বই দেখছিলাম, আপনার ফ্যাক্ট চেকিং নিয়ে ছোটখাটো কিছু আলাপ আলোচনা আছে। আমরা এটা আরো বিস্তারিত আলাপ করাটা জরুরি আর কি। এখন মানে যারা একদম ছোটবেলা থেকে যদি এটা হয়ে ওঠে, তাহলে মানে এটা পরিবার থেকে শুরু করে ধীরে ধীরে হচ্ছে এটা সমাজ, রাষ্ট্র পর্যন্ত এটা মানে প্রভাব ফেলতে পারে এবং প্রভাব রাখবে। যেটা হচ্ছে এখন আমরা করতেছি, আমরা এই যে আমাদের একটা আমরা 9টা ইউনিভার্সিটিতে এখন ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে আমরা ইউল্যাবের পক্ষ থেকে 9টা ইউনিভার্সিটিতে ফ্যাক্ট চেকিং এর উপরে ট্রেনিং দিচ্ছি। ডিজিটাল মিডিয়া লিটারেসি, ডিজিটাল সিটিজেনশিপ, মিস ইনফরমেশন রেজিলেন্স নিয়ে আমরা প্রশিক্ষণের করতেছি। তো এটা যদি এখানে হ্যাঁ, সরকারের পক্ষ থেকে যদি একটা পৃষ্ঠপোষকতা থাকে, হয়তো আরো বড় একটা জায়গায় এটা পৌঁছানো যাবে। অনেক ধন্যবাদ।